ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যু ছেড়ে দিলেন নরেন্দ্র মোদীর উপর। কোথায় যাবা বাংলা ইউনুস সরকার? নরেন্দ্র মোদীকে ছাড়া, ভারতকে ছাড়া এক পা এগুবা পারবা না। বাংলাদেশ বিষয়ে এই ধরনের মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করবেন, এটি নিশ্চয়ই অনেকের হিসাবের মধ্যে ছিল না। তিনি বাংলাদেশের বিষয়টি সম্পূর্ণভাবে ভারতের উপর ছেড়ে দিয়েছেন এবং তার মধ্য দিয়ে এটি প্রমাণ হয় যে সাংবাদিক ইলিয়াস সমন্বয়ক হান্নান মাসুদকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন, হান্নান মাসুদ তো তাহলে ফেসিস্টদের দশর হিসাবে কাজ করছে। তাহলে ডেভিল হান্টে হান্নান মাসুদকে ধরা দরকার। তারা নিজেরাই শয়তান এবং তারা অন্যান্য শয়তানদেরকে লেলিয়ে দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। ডোনাল্ড ট্রাম্পের দিকে ভারতীয় এক সাংবাদিকের একটি প্রশ্ন ধেয়ে আসে। সেই সাংবাদিক জানতে চান যে আমরা জানি যে বাংলাদেশে ক্ষমতার পালাবদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল। সম্প্রতি মোহাম্মদ ইউনুসের সঙ্গে জুনিয়র সোরেসের বৈঠকেও তা প্রমাণিত। তো বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? আপনার প্রতিক্রিয়া কি? ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিক এমনটা জিজ্ঞেস করেন। ডোনাল্ড ট্রাম্প তার জবাবে বলেন, না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না। প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে বহুদিন ধরে কাজ করছেন। প্রধানমন্ত্রী মিন্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করেছেন। বস্তুত আমি পড়েছি এটা নিয়ে ভারত শত শত বছর ধরে কাজ করছে। কাজেই বাংলাদেশের বিষয়টি আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরেই ছেড়ে দেব। পাশে বসা নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করে মিস্টার ট্রাম্প কথা বলেন। নরেন্দ্র মোদী দক্ষিণ পূর্ব এশিয়ার অবিসংবিদিত নেতা। এই যে ডোনাল্ড ট্রাম্পের যে এই নির্দেশনাটি, এই বার্তাটি, এটি প্রমাণ করে যে নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা বর্তমান ট্রাম্প প্রশাসন পুরো এশিয়ায় কোনো কর্ম করতে গেলে সাতবার ভাববেন এবং প্রচণ্ড গুরুত্বপূর্ণ একজন নেতা মনে করেন। শুধু এশিয়া না, পৃথিবীর একজন অন্যতম গুরুত্বপূর্ণ নেতা মনে করেন নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের বাঙ্গু জনগণ মনে করুক আর না করুক, বাংলাদেশের বাঙ্গু সরকার মনে করুক আর না করুক, বিশ্বমোড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটি মনে করে। এই যে প্রধানমন্ত্রীর উপরে বাংলাদেশ ইস্যু দায়িত্ব দিচ্ছেন, এটি বিরাট ব্যাপার। এটি চারটিখানির কথা নয়। ট্রাম্প বলছেন যে আমাদের এখানে ডিপ স্টেটের ভূমিকা নেই, না থাকতে পারে। নানান কথাবার্তায় আমরা যদিও বা দেখছি যে ডিপ স্টেটের ভূমিকা আছে। ইউএসআইডির অর্থায়নে এখানে অঘটন ঘটেছে, ডিপ স্টেটের পরিকল্পনায় এখানে এই অঘটনটি ঘটেছে। ট্রাম্প বলছেন যে ডিপ স্টেটের ভূমিকা নেই, ধরে নিলাম নেই। কিন্তু বাংলাদেশ ইস্যুতে, বাংলাদেশ প্রসঙ্গে তাদের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ খুব গুরুত্ব সহকারে বাংলাদেশ ইস্যু আলোচিত হয়েছে এবং ডাইরেক্ট সাংবাদিক বৈঠকে, সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সামনেই বলেছেন যে বাংলাদেশ ইস্যুটি আমি প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিতে চাই, নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিতে চাই। কোথায় যাবা বাংলা ইউনুস সরকার? নরেন্দ্র মোদীকে ছাড়া, ভারতকে ছাড়া এক পা এগুবা পারবা না। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর মার্কিন প্রশাসন থেকে বা মার্কিন নেতৃত্বের কাছ থেকে ভারত এমন একটি আশাব্যঞ্জক বার্তায় আশা করছিল এবং সেই আশাব্যঞ্জক বার্তাটি ভারত পেয়ে গেছে। কিন্তু এই যে দুই নেতার আলোচনার আগে এমন একটি শঙ্কা ছিল যে আসলে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় আসবে কিনা, কারণ ভারতের নানা ইস্যু এই আলোচনার সঙ্গে, এই সফরের সঙ্গে জড়িয়ে আছে। বিশেষ করে ট্রাম্পের শুল্ক যুদ্ধ, এই শুল্ক যুদ্ধ মেটানো ভারতের প্রধানমন্ত্রীর একটা বড় বিষয় ছিল। সেই জায়গায় বাংলাদেশ ইস্যু নিয়ে কতটা গুরুত্ব সহকারে আলোচনা হবে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কিন্তু আশার কথা হচ্ছে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ওয়াশিংটন ডিসিতে যে সাংবাদিক বৈঠক করেন, তাতেও তিনি বিষয়টি নিশ্চিত করেছেন যে বাংলাদেশ ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতের একটি শীর্ষ কূটনীতিক সূত্রেও জানাচ্ছে ভারত যে তাদের ঘরের পাশের একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, গণতান্ত্রিক, প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় প্রেসিডেন্ট ট্রাম্পকে, সেটাই জানানো হয়েছে এবং তিনি এই নীতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমর্থনটি প্রত্যাশিত ছিল সেই সমর্থনটি ভারত পেয়ে গেছে। Sheikh Hasina winning this, the Prime Minister winning the election. বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটাতে যুক্তরাষ্ট্র সরকারের বহু বছরের প্রচেষ্টা ও পরিকল্পনা প্রকাশ করেছে দেশটির একটি অনলাইন সংবাদপত্র। বেশ কিছু গোপন নথি তারা তুলে ধরেছে, যাতে দেখা যায় 2018 সাল থেকেই এই চেষ্টা শুরু করে দেশটির সরকার। দ্য গ্রেট জোন নামে সেই সংবাদপত্রে লেখা হয়েছে, শেখ হাসিনাকে হটানোর আগে যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট একটি বিশাল কর্মী বাহিনী প্রশিক্ষণ দিয়েছিল, যার মধ্যে র্যাপার এবং LGBTQI সহ বিভিন্ন শ্রেণীর কর্মীরা অন্তর্ভুক্ত ছিল। ক্ষমতার পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে তারা হিজড়াদের নাচের পারফরমেন্সের মতো কর্মসূচির আয়োজন করে। IRI বাংলাদেশের রাজনীতিকে ক্রমাগত অস্থিতিশীল করে তোলার চেষ্টা করেছে এবং সেই মিশন সফলভাবে বাস্তবায়ন করেছে।
এসব নথিপত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকারের প্রথম পছন্দ ছিল বিএনপি, তবে তারা বুঝতে পেরেছে দলটির জনসমর্থন তেমন ছিল না। তারা যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সংশয়ে ভোগে। অন্যদিকে আওয়ামী লীগ ছিল শক্তিশালী অবস্থানে। পরে যুক্তরাষ্ট্র সরকার তাদের কৌশল পরিবর্তন করে। তারা তরুণদের বেছে নেয়, সামাজিকভাবে ব্যবহার করে তাদের মাঝে বার্তা ছড়িয়ে দেওয়ার বিষয়ে প্রশিক্ষণ দেয়। সেই সঙ্গে সরকার বিরোধী জনমত গঠনে শিল্পীদেরও ব্যবহার করে। বিশাল সংখ্যক ছাত্র বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ার পর পশ্চিমা গণমাধ্যম এবং তাদের অনেক প্রগতিশীল সমর্থক এই বিদ্রোহকে স্বাগত জানায়। একে তারা ফ্যাসিবাদের পরাজয় এবং গণতান্ত্রিক শাসনের পুনঃপ্রতিষ্ঠা হিসেবে তুলে ধরে। ফাঁস হওয়া নথিগুলো থেকে জানা যায় আইআরআই শেখ হাসিনাকে অপসারণের আগে মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে বিরোধী দলগুলোকে গোপনে প্রশিক্ষণ দিয়েছিল। পরে দেশের তরুণ যুব সমাজের মধ্যে সরকার পরিবর্তনের উদ্দেশ্যে একটি গোপন নেটওয়ার্ক তৈরি করেছিল। নথিতে ব্যাখ্যা করা হয় বাংলাদেশি বিক্ষোভকারীরা সফলভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভিডিও এবং তাদের কর্মকাণ্ডের সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রচার করেছে। পরে তা স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে আন্দোলনের কভারেজ দিতে বাধ্য করেছে। আইআরআই এর অভ্যন্তরীণ নথিপত্রে লেখা হয় যে বিএনপির জনপ্রিয়তার অভাব, রাজনৈতিক দল হিসেবে অযোগ্যতা বাংলাদেশের নাগরিক সমাজে মার্কিন সরকারের অনুপ্রবেশকে অবশ্যম্ভাবী করে তুলেছে। আইআরআই একটি প্রতিবেদনে উল্লেখ করেছে বহু মিলিয়ন ডলারের অর্থায়ন ছাড়া বিএনপি সহিংসতা, বয়কট রাজনীতি, অযোগ্যতা, অদক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের সংশয়ের মাঝে আটকে থাকবে এবং ভোটারদের দ্বারা প্রায় সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত হবে। ভোটের রাজনীতিতে বিএনপির গ্রহণযোগ্যতা একেবারেই তলানিতে। দর্শক, এই জুলাই অভ্যুত্থান আগস্টে মোটামুটি মূল ফ্রেমে না থেকেও জিরো থেকে হিরো হয়েছে সমন্বয়ক হান্নান মাসুদ। এই মুহূর্তে খুবই মিডিয়াতে তিনি খুবই অ্যাক্টিভ। ইভেন আচ্ছা, মেইল প্রশ্নটা ভুলে গেছি যে আপনার কি মনে হয়, সাংবাদিক ইলিয়াস হোসেন সত্যবাদী নাকি সমন্বয়ক হান্নান মাসুদ তিনি সত্যবাদী, অথবা তার চরিত্র তুলনামূলক পরিষ্কার? কারণ সাংবাদিক ইলিয়াস সমন্বয়ক হান্নান মাসুদকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন, এতে হান্নান মাসুদের মোটামুটি একটা পোস্টমর্টম হয়ে গেছে। কারণ এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে সাংবাদিক ইলিয়াসের যে ভূমিকা, বা এই মুহূর্তে মাছের ভূমিকায় তাদের যে কন্ট্রোলিং, সেখানে তিনি যখন হান্নান মাসুদকে নিয়ে এমন একটা স্ট্যাটাস দিয়েছেন যে মানে ঘটনাটা কি তাইবে। হান্নান মাসুদ তো তাহলে ফ্যাসিস্টদের দশর হিসাবেই কাজ করছে, তাহলে তো ডেভিল হান্টে হান্নান মাসুদ ধরা দরকার। বিষয়টা এরকম আসছে না? ঘটনার প্রেক্ষাপট দেখেন। সাংবাদিক ইলিয়াস এই কয়েক ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছেন, সমন্বয়ক হান্নান মাসুদ, বাবা তুমি ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়ানোর জন্য থানায় এত তদবির করো কেন? সাংবাদিক ইলিয়াস যখন কথা বলে, দ্যাট মিনস তার কাছে একটা এভিডেন্স আছে নাকি? মোটামুটি আমরা ওনাকে যতটুকু চিনি। আবারও রিপিট করছি, তিনি বলছেন, বাবা তুমি ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়ানোর জন্য থানায় এত তদবির করো কেন? সর্বশেষ বেঙ্গলের মানে বেঙ্গল যে কোম্পানি আছে সম্ভবত, বেঙ্গলের মোর্শেদের জামাইকে ছাড়াতে ধানমন্ডি থানায় করছো, একদম এভিডেন্স দিয়ে দিছে। গেল দু একদিন আগে সম্ভবত এই বেঙ্গল গ্রুপের যিনি কর্ণধার আছেন, ওনার মেয়ের জামাই তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তো মামলাটা একটু লাড়াচাড়া করার জন্য একটা এখানে কাহিনী হয়েছিল। তো সেই কাহিনীর পেছনে তাহলে হান্নান মাসুদ এখানে কানেক্টেড বোঝা গেল। আর তারপর তিনি লিখছেন উপদেশ হিসাবে আর করোনা, ওকে, এটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। তারপর তিনি বলছেন আজকে গুলশান থানাতেও আওয়ামী লীগের উপকমিটির সদস্যকে ছাড়াতে যারা পুলিশকে পরামর্শ, অনুরোধ, চাপ দেওয়ার চেষ্টা করছেন তারাও সাবধান হয়ে যান। একজন ব্রিগেডিয়ারও থানায় গিয়েছিল তাকে ছাড়াতে। পরবর্তীতে আর এরকম করা হলে সবার নাম প্রকাশ করা হবে। কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস বলছেন যে সমন্বয়কদের মধ্যে কেউ ইভেন তাদের পরিবার বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য, বদলি বাণিজ্য, এই ধরনের কিন্তু গোপন চাঁদাবাজিতে জড়িত আছে। তিনি বলছেন যে সময় হলে কিন্তু সব প্রকাশ করে দিব। আর সাংবাদিক ইলিয়াস যে পাগলা টাইপের ক্যারেক্টার, মাথা যদি একবার আউলায়, নারীর ভিতর যে ভুঁড়ি আছে, ভুঁড়ির ভিতর যে নারী আছে, সেটাই কিন্তু তিনি বের করার সক্ষমতা রাখেন, এটাতে কারোরই সন্দেহ নাই। এখন এই বক্তব্য আসার পর হান্নান মাসুদের অবস্থানটা কি আমি জানি না, হয়তোবা তিনি এটাকে কাউন্টার করবেন। কাউন্টার করা জরুরি, কারণ দিনরাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ছাত্রলীগকে নিয়ে সারাদিন টেলিভিশন টকশোতে কান্নাকাটি না, ওনার ভয়েসটা একটু কান্না টোন, তারপর হাতিয়াতে তার যে প্রভাব তৈরি হয়েছে, সরকারি বিশেষ অনুদান বা অনেক কিছুই তিনি হাতিয়ার জনগণের জন্য করছেন, সেখান থেকে তিনি নির্বাচন করবেন। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।